নমস্কার বন্ধুরা, আমরা উত্তরসূরির আয়োজনে আরেকটি নতুন বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে। আজকে যে বিষয়টি আমরা এনেছি আপনাদের কাছে, সেটা একটা অত্যন্ত শিল্পের দিক থেকে খুব উৎকৃষ্ট একটি বিষয়। এই যে আমরা শুনি না যে আমাদের এখান থেকে দুর্গা মূর্তি পুজোর সময় বাইরের কোনো দেশে চলে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো সেই মূর্তিগুলো যেভাবে যায় বা যাদের কাছ থেকে যায় সেই সোলার মূর্তিগুলো, সেই মূর্তির কারিগর আজ আমাদের অতিথি। আজ আমাদের সামনে রয়েছেন শিল্পী, বিশিষ্ট শোলা শিল্পী শ্রী গৌতম বাগ মহাশয়। দাদাকে নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে আপনি আজকে আমাদেরকে সময় দিলেন। আসলে শোলা শিল্প, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে ইতিমধ্যেই কিছু কিছু কাজ হচ্ছে বা গবেষণা হচ্ছে। আমি নিজেও একটা কাজ করেছি কিছুদিন আগে, এবং তখন তার কাছ থেকে আমি প্রভূত সহায়তা পেয়েছি। তখন এই মানুষটি সম্পর্কে আমি যেটা কাজ থেকে দেখেছি, মানে ওই কাজটি করার সময়, যে উনি অত্যন্ত স্বল্পভাষী এবং মৃদুভাষী। তিনি নিজের শিল্পের জগতেই একেবারে মগ্ন হয়ে থাকেন। তিনি বেশি কথা বলতে পছন্দ করেন না। তাকে দিয়ে আজকে আমার কাজ হলো কথাগুলো বলিয়ে নেওয়া। কারণ আমাদের উদ্দেশ্যটা তো উত্তরসূরির, এবং আমি বিশ্বজিৎ ভট্টাচার্যকে ভীষণভাবে বাহবা দেব যে এ ধরনের একটি প্রকল্প তিনি গ্রহণ করেছেন, বা আমরা তার সঙ্গে রয়েছি। যে আমাদের যে ঐতিহ্যগুলো, বিশেষ করে শিল্পকে ধরে সেইগুলোকে আমরা বারে বারে আমাদের দর্শকদের সামনে আনতে চাইছি। ভাবি কালের জন্য আমরা সেইগুলোকে রেখে দিতে চাইছি ইউটিউবের মাধ্যমে। এবং আমাদের এই অনুষ্ঠানটা যেমন সরাসরি ফেসবুকে যাচ্ছে, তেমনি ইউটিউবেও কিন্তু যাচ্ছে। কাজেই বন্ধুরা দু তরফ থেকেই আমাদের অনুষ্ঠান দেখতে বা শুনতে পারবেন। আমরা গৌতম বাগ সম্পর্কে বরং একটু দেখে নিই। আমি একটুখানি অনুরোধ করব, ওনার যে বিভিন্ন কাজ যেগুলো রয়েছে, সেগুলো বরং আমরা একটু উত্তরসূরির আজকের স্ক্রিনে আমরা একটুখানি দেখে নিই। আসুন বন্ধুরা, আমরা গৌতম বাগ। আমরা দেখলাম বেশ কিছু তার সৃষ্টি। আমি প্রশ্নোত্তরে যাওয়ার আগে একটুখানি বলে নিই যে তিনি এই মুহূর্তে আছেন কৃষ্ণনগরে। আসলে নদিয়ার অন্তর্গত কৃষ্ণনগর। এখানে কৃষ্ণনগর নামটি শুনলেই আমরা মাটির পুতুলের কথা যেমন জানতে পারি, তেমনি এই স্থানটিকে যে আরেকটি শিল্প ভীষণভাবে একটা উৎকৃষ্টতার জায়গায় নিয়ে গেছে নিজেকে, যে শিল্পটি, সেটি অবশ্যই শোলা শিল্প। আমি দাদাকে প্রথমেই একটুখানি জিজ্ঞেস করব যে শোলা কি। কারণ এই কাজটি করার আগে কিন্তু আমি নিজেও খুব একটা ভালো করে জানতাম না যে শোলা বিষয়টা কি। তো আমি আমার দর্শকদের জন্য একটুখানি জানতে চাইবো যে এই মূল শিল্পটার মূল যে উপকরণ শোলা, এই শোলা কি, যদি একটুখানি বলেন আমাদের। শোলা হচ্ছে আসলে একটি জলজ উদ্ভিদ। সাধারণত অল্প যেখানে জল জমে সেই সমস্ত অঞ্চলে এই উদ্ভিদ জন্মায়। অল্প জল এবং সঙ্গে সঙ্গে সাধারণত বিল বা খাল, এই ধরনের অঞ্চলে এই এই ধরনের জলাশয়ে এই শোলাটা জন্মায়। আর শোলা জলের বৃদ্ধির উপরে শোলার সাইজটার তারতম্য হয়। তারপর আমরা দেখছি লক্ষ্য করে যে শোলাটি যত কম জল হয় সাইজ ছোট হয় কিন্তু মোটা হয়। আবার যখন শোলাটা জলটা একটু বেড়ে যায় তখন শোলাটা বড় হয় কিন্তু আহ, যে ডান্ডিটা যেটা বলি আমরা কাণ্ডটা আবার একটু শুরু হয়ে যায়। মূলত জলজ শিল্পী, জলজ একটা উদ্ভিদ।
ওই গ্রামের লোকরা আসে, নিয়ে আসে, বেশ আমরা ওগুলো থেকে ব্রাঞ্চ হিসাবে কিনে নিই। এই হচ্ছে শোলা। তারপরে শোলাটাকে আমরা একটা শুকাই। হ্যাঁ, শুকিয়ে নিই। শুকিয়ে নিয়ে যে উপরে যে ছালটা রয়েছে সেটাকে আমরা ছাড়িয়ে সাদা অংশটা দিয়ে মূলত কাটি। ঠিক, মানে শোলা শিল্প হিসেবে শোলার ভূমিকা কি, বা শোলা শিল্প কি, এই প্রশ্নটাই মানে আমি পরেই করতে যাচ্ছিলাম। হ্যাঁ, তার আগে আমি একটা একটা কাহিনী একটু প্রচলিত আছে, সেটা একটুখানি আমি বলি দর্শকদের জন্য, যে একটু একটা কাহিনী প্রচলিত আছে যে মহাদেব যখন বিয়ে করতে যাবেন তার আগে নাকি তিনি এরকম একটা আশা পোষণ করেছিলেন বা আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন যে আমি একটা ওইরকম শোলার টোপর বা মুকুট পরে আমি বিয়ে করতে যাব। তখন দেবশিল্পী বিশ্বকর্মা তার ইচ্ছেতেই এবং বিশেষ করে মহাদেবের ইচ্ছেতেই জলে এক ধরনের উদ্ভিদের নাকি জন্ম হয়েছিল। এবার সেই উদ্ভিদটা আবার এতটাই নরম, যেটা এক্ষুনি দাদা বললেন, তখন বিশ্বকর্মা বললেন যে আমি তো শক্ত জিনিস দিয়ে আমার শিল্পকর্মগুলো করি, তো এত নরম একটা কিছু দিয়ে আমি কি করে করব। তখন নাকি জল থেকেই এক সুদর্শন পুরুষের আবির্ভাব ঘটলো, এবং যাকে নামকরণ করা হলো মালাকার বলে। আর এই মালাকারদের নাকি মূলত কাজটাই হচ্ছে শোলা শিল্প। আমরা কৃষ্ণনগরেই যখন ওই জায়গাটাতে যাই, জায়গাটার নামই কিন্তু বাগদিপাড়া। আর সেখানে আমরা বেশ কিছু মালাকারদেরও পেয়েছি শিল্পী হিসেবে। আর জায়গাটার নাম যেহেতু বাগদিপাড়া, আমরা আজকে যাকে পেয়েছি, যে শিল্পীকে, তিনি সেই বাগদি সম্প্রদায়ের একজন প্রতিনিধি স্থানীয় শিল্পী, এবং যিনি মূলত এই শিল্পটাকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছেন, যার দায়িত্বটা অনেক বেশি, সেই গৌতম বাগকে আজকে আমরা পেয়ে গেছি। তো দাদা, এবারে যেটা জানবো যে শোলা শিল্পটা কি, মূলত শোলা শিল্প কিভাবে হয়ে উঠলো? আমি যে গল্পটা বললেন একটা বহুল প্রচলিত গল্প, আমরা জানি অফিসার। এখন শোলা শিল্পটা কিভাবে গড়ে উঠেছে, তার মানে এর ধারাটা কি, কিভাবে এসছে সেটা আমিও ঠিক জানি না সঠিক। তবে আহ, আমার অঞ্চলে যে সম্প্রদায়ের কথা আপনি বললেন, আমি সেই সম্প্রদায়ে বিলং করি। ওদের মূলত যে পেশা সেটা হচ্ছে মাছ ধরা। তখন প্রচুর এই অঞ্চলে খাল বিল জলাশয় ছিল, তা মাছ ধরতো। এবং শুনেছি যে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িতেও যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার দেখভালের দায়িত্বও ছিলেন আমাদের সম্প্রদায়। সেখানে মাছ ধরা হতো, জাল বোনা হতো, দড়ি পাকানো হতো। এবার মাছ, এই জাল ভাসানোর জন্য এই শোলাকে ব্রাঞ্চ করে বেঁধে ওইটাকে ডুবিয়ে দেওয়া হতো জাল, আর ওই শোলাটা ভেসে থাকতো। এই হচ্ছে শোলার ব্যবহার। আমরা শুনেছি আমাদের যারা পূর্বসূরি তাদের কাছ থেকে এই গল্পটা আমরা শুনেছি। তারপরে এখানকার মালাকার সম্প্রদায়ের কাজ করেছে। আর আমাদের যে সম্প্রদায়টা কাজ করেছে সেটা হচ্ছে ওই মূলত ওই শোলা, ওই মাছ ধরার পরে প্রচুর সময় থাকে, সেই সময়টুকু কি করে তখন ওই শোলা দিয়ে চিন্তা ভাবনা শুরু করে যে একে থেকে নিশ্চয়ই আমরা করতে পারবো। ওরা দেখেছিলেন যে মালা কাটা করে। আহ এইভাবে আমাদের এখানে শিল্পটা শুরু, শোলা শিল্প। আর শিলা শিল্প যেটা, এটাই শোলা শিল্প। এবার বিভিন্ন আকার দিয়ে তাকে উম, তৈরি করা হয়। আহ, আপনি এই শিল্পে আহ, কিভাবে এলেন? আমার আশাটা একটু বলি প্রথম থেকেই যে আমি ছোটবেলা থেকে আঁকা নিয়েই থাকতাম। মানে আঁকা শিখিনি, কিন্তু আমি আঁকতাম। সবাই যেমন আঁকে গল্পে, স্বভাবশীল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানি না। না, তা আমি দেখেছি আপনার পড়াশোনা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ওই আমাদের পড়ায় তো যারা শিল্পীরা কাজ করতেন, ওই শীতের বেলায় রোদে পিঠ ঠেকিয়ে ছুরি দিয়ে শোলা কাটতেন কাটতেন কাটতেন, বিভিন্ন রকম আকার দিতেন। আমি কি চুপ করে দেখতাম, তাই খুব ভালো লাগতো। আহ এইবার ভালো লাগলে কি হবে, আমার কোনো ব্যবস্থা ছিল না, কি করি। তখন আমি ওই যখন একটু বড় হলাম তখন ওই সাহস করে গিয়ে বললাম যে আমাকে একটুখানি সুযোগ দিলাম, একটু দেখি পারি কিনা। আহ যাই হোক, এইভাবে আমি ওটা ধরি আর কি। তারপরে পড়াশোনা শেষে যখন দেখলাম যে বেকার অবস্থায় আছি, একটা অন্তত কিছু করি।
তখন সাময়িক বলতে পারেন শখে আর কিছুটা ওই পেশাতে আর কি আমি ওই শিল্পে আসি এবং কাজ শুরু করি, ভালো লাগে। কাজ করেছি, অনেক কাজ করেছি, করার পর বেশ কিছুদিন করার পর তবে চাকরি পাই, এইভাবে আবার আসা। আপনি সেই বলছিলেন মনমথো বাগের একটা পরম্পরা বোধহয় কোনোভাবে আপনার মধ্যে কাজ করেছে। আর সেই শীতকালে শীতের রোদকে পিঠে নিয়ে শিল্পীরা বসে কাজ করেন, সেটা আপনার হ্যাঁ, দেখতে খুব হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগতো। হ্যাঁ, এই খুব ভালো বিষয়গুলো লাগতো আপনি মানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের যে অঞ্চলে আমি থাকি সেই অঞ্চলে মূলত যে মনমোহন বাগের নাম বললে উনি হচ্ছেন আমার সম্প্রদায়ের শোলা শিল্পের স্রষ্টা। এবার ওনারও তিন ছেলে রয়েছে, তারাও কাজ করেছে, তাদের ছেলেরা কাজ করেছে, এবং বর্তমান প্রজন্ম মানে তাদের যারা ছেলে তারাও কিন্তু কাজ করে এখনো চলেছে। যাই হোক, আমি মনমতো বাগের পরবর্তী পর্যায়ে যারা ছিলেন ওরা দেখতাম কাজ করতো আমাদের ওই ফাঁকা জায়গায় এসে শীতকালে অনেকজন মিলে বসে বসে কাজ করতে, বেশ মজার সুখে। আর ওইটাই দেখতে ভালো লাগে। আহ, এই মনমতো বাগের নাম আমরা শুনেছি আর দেখেছি অল্প সময় আমি দেখি, তখন ছোট্ট ছিলাম। আহ, উনি একজন গ্রেট মানুষ ছিলেন, যার হাত ধরেই আমাদের কিন্তু সোলা শিল্পটা পৌঁছেছে। আচ্ছা। আচ্ছা, বলছি যে কৃষ্ণনগরের সঙ্গে মানে আমি তো বাগদিপাড়ায় গিয়ে দেখেছি ওখানে ঘরে ঘরে শোলা শিল্পী, এবং সেসব অসাধারণ কাজ, মানে ভাবাই যায় না যে ওই যে একটা লম্বা লম্বা শোলা, সেই শোলাগুলোকে কেটে মানে একটা সেই কথা আছে না যে মূর্তিটা নাকি ভেতরেই থাকে, তাকে বাড়তি অংশগুলোকে ছেটে ফেলে মূর্তিটাকে বের করা হয়, একজন বিখ্যাত মানুষ বলে গেছেন। হ্যাঁ। তো সেই রকম আপনাদের ক্ষেত্রেও দেখেছি এত অসাধারণ কাজ আপনাদের সকলে, আমি তো মানে অবাক হয়ে গেছিলাম, একেবারে বিস্মিত হয়ে গেছিলাম। তো কৃষ্ণনগরের সঙ্গে এই শোলা শিল্পের যোগটা ঠিক কিভাবে হলো? মানে কৃষ্ণনগর অঞ্চলের সঙ্গে শোলা শিল্পের যোগটা ঠিক কিভাবে হলো? সোলা শিল্পের যোগ বলতে ওই যে বললাম, ইতিহাসটা আবার ঠিক জানা নেই কিভাবে এসেছে। আহ, তবে আমাদের যে অঞ্চলে কিছু মালাকার সম্প্রদায়েরা প্রথমে আমরা দেখেছি ওরা ওই কদম ফুল, লক্ষ্মীর ঝাড়, লক্ষ্মী পুজোতে এরকমের দরজায় এখন ঝাড় ঝোলে, সেই ঝাড়, কদম ফুল, তারপরে চাঁদমালা, এই ধরনের ছোটখাটো জিনিস ওরা তৈরি করত। আহ, আমাদের ধারণা যে ওনারাই আমাদের এই কৃষ্ণনগরের শোলা শিল্পটাকে নিয়ে এসছেন, কিন্তু কোথা থেকে নিয়ে এসছেন, কিভাবে নিয়ে এসছেন সেটা তো জানি না, এটা তো গবেষণার বিষয়, সেটা আপনারা ভালো বলতে পারবেন জায়গায় পৌঁছে। তা, আমার মনে হয় ওই মালাকার সম্প্রদায়রাই প্রথম আমাদের এখানে শোলা শিল্পটা নিয়ে আসে। কৃষ্ণনগর রাজবাড়ির সঙ্গে একটা যোগ বলেছিলেন, ওখানে যারা কাজ করেন সেই হ্যাঁ, পরিখা খনন করা ইত্যাদি একটা আপনি ঘটনা আমাকে বলেছিলেন, সেটা একটুখানি যদি বলেন আর কি। ওই যে বললাম যে কৃষ্ণনগর রাজ হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছ থেকে শুনেছি, সে গল্পের কোনো শেষ নেই আর কি। হুম, হুম, হুম। তো সর্বশেষ যেটা শুনেছি, আমার একজন দাদা ছিলেন, তার কাছ থেকে যে ওনাদের যারা পিতৃপুরুষ তারা রাজবাড়িতে সরাসরি ঢুকেছে, রাজ কর্মচারী ছিল, এবং সেইখানে হ্যাঁ ওই পরীক্ষাটা, চারিদিকে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতেই ওদের নিয়োগ করা হতো, এবং আর কোনো কোনো পরিবারকে পশু পালনের দায়িত্ব দেওয়া হতো। এইটুকু আমাদের গল্প শোনা, আর শোনা না, এটা প্রমাণিত সত্য। আর ওই যে বললাম, ওই পরীক্ষা পরীক্ষা দেখার জন্য যা যা করার দরকার, সেখানে মাছ চাষ করা, মাছ ধরা, চাল বোনা, তারপরে চাল কাটিয়ে দিয়ে কিভাবে ওই শোলাটাকে ব্রাঞ্চ করে ঝোলানো, এই সমস্ত ব্যবস্থাগুলো করা করতো। আর শুনেছিলাম যে মালোপাড়ার কিছু সম্প্রদায় মানে মালো সম্প্রদায়েরাও নাকি ইনভলভ ছিলেন। আর আমাদের যে পাড়াটা গড়ে ওঠে মানে আমাদের বাগদি পাড়া যে গড়ে ওঠে, তখন এই যে অঞ্চলটা নাকি শুনেছি পুরোটাই বন ছিল, মানে কোনো কনস্ট্রাকশন কিছু ছিল না। তখন আমাদেরকে একটা স্থায়ীভাবে বসবাসের জন্য রাজা আমাদের এইটাকে উপহার হিসেবে দিয়েছিলেন যে আপনারা এখানে বসবাস করুন। তো তখন আমাদের সম্প্রদায় নাকি এখানে সমস্ত বসবাস শুরু করে, করার পর এন্টারটেনমেন্টের জন্য পুজো টুজো, যেমন জগৎ পুজো যখন শুরু হলো, জগৎ ধাত্রী,
আহ, সেই সময় বা সমসাময়িক জগদ্ধাত্রী পুজোটাও আমাদের বাগদিপাড়া বারোয়ারির নামে খ্যাত। রাজা তাকে সেখান থেকে পুজোটা করার জন্য ভেট পাঠাতেন, এগুলো আমরা সব শুনেছি। এই হচ্ছে গল্প আমাদের বাগদিপাড়া হয়ে ওঠার গল্প। মানে রাজামশাই নিজেই একটা পুজোর ব্যবস্থা করলেন, তাই ব্যবস্থা তো করে গেছে, বাগদিপাড়াতে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য ঠিক কত বছর আগেকার পুজো বা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা সঠিক তথ্য জানি না। অনেকজন দেয় যে বাবা, হ্যাঁ। আমাদের কিছু কত 400 বছর, আমরা সত্যি বলতে কি আমরা এই সঠিক তথ্য জানি না, তবে সমসাময়িক পুজো এটা আমাদের ধারণার মধ্যেই আছে। আচ্ছা। আচ্ছা, আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট শঙ্কর নাথ স্যারকে অনেক শ্রদ্ধা। তিনি অনেক ব্যস্ততার মধ্যে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আমাদের মধ্যে রয়েছেন দিব্যেন্দু মিশ্র, তাকেও আমাদের শ্রদ্ধা। এবং স্বপন পাল, তিনিও একজন খুব গুণী মানুষ। যদি একটু স্বপন পালের মন্তব্যটা একটু দেওয়া যায় একবার, হ্যাঁ। উনি একটা কিছু লিখেছিলেন, আমি ঠিক পড়ে উঠতে পারিনি, এটা বড় কথা। হ্যাঁ, ওটা যদি একটুখানি দেওয়া যায়। তো দাদা, মানে যেটা বলছিলাম যে কৃষ্ণনগরের শোলা শিল্প এর পাশাপাশি আমরা বনকাপাসির নামটাও কিন্তু শুনতে পাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো আচ্ছা, আমি একটু পড়ে নিই। হ্যাঁ, আলোচনার বিষয় নির্বাচনের জন্য অভিনন্দন। অভিনন্দন আলোচক ও সঞ্চালক। নানা কারণে ক্রমশ এই শিল্পের সাথে যুক্ত শিল্পীরা সংকটের মুখে। হ্যাঁ, এটা একটা উনি খুব ভালো প্রসঙ্গ উত্থাপিত করেছেন, একদমই ঠিক। হ্যাঁ, এটা তো বটেই, একদম বাস্তব একটা সমস্যাকে তিনি তুলে ধরেছেন। আমরা অবশ্যই এই জায়গাটাতে আসবো অনুষ্ঠানের শেষে। তো যেটা বলছিলাম যে আমরা কৃষ্ণনগর শোলা শিল্প যেমন রয়েছে, তার পাশাপাশি আমরা বন কাপাসির নামটাও কিন্তু শুনতে পাই। তো আপনি যদি একটুখানি বলেন যে বন কাপাসির সঙ্গে কৃষ্ণনগরের শিল্প ভাবনায় কোনো কি পার্থক্য আছে? মানে দুটোর মধ্যে কি কোনো তারতম্য আছে? আহ, হ্যাঁ, অবশ্যই আছে। বনকাপাসি বলে যে জায়গাটি রয়েছে, এখানে যে মূলত সাংস্কৃতিক কাজ হয়, সাজই বলবি আমরা, প্রতি মঙ্গলসজ্জাটাকে আমরা সাজ বলি। কারণ যে সাজটি তৈরি হয়, ওরা শোলাটাকে একটা বিশেষ ফর্ম দেয়। দেখবেন আমি আচ্ছা, আমরা তার আগে একটু বলে নিই যে আমরা যখন শোলা কাটি, শোলার বিভিন্ন রকমের যে সেট গুলো আমরা দিই, এক একটা আঞ্চলিক নাম আমরা নিজেরাই তৈরি করি। যেমন লম্বা যে পাতা আকৃতির গুলোকে খুশি বলি, তারপরে গোল যেগুলোকে তাকে ধারটাকে মনে বলে ট্যাবলেট বা ঢ্যাপ বা পাতি বা হ্যাঁ, পাতুল। দেখালো, এই শুরুতেই ধরনের বিভিন্ন দেখালো। রকমের শেপ আমরা, হ্যাঁ, আঞ্চলিক নাম দিয়ে থাকি। তা ওরা যে হ্যাঁ, পাতুরিটা তোলে, মানে যে আহ, সোলা চিপে যে লম্বা সুতোগুলো যে জিনিসটা তৈরি করে, ওরা একটা ট্রাইঅ্যাঙ্গেল শেপ দেয়। ওইটা একটা বিশেষ আহ, মানে বৈশিষ্ট্য আছে ফোন কাপড় সাজিয়ে। এবং শুধু ওরা ওই ড্রেসিং বা ওটা কি বলে, ট্রান্সপারেন্ট যে পেপার আছে সেই পেপারের উপর ওরা শোলাটাকে চিপকে দিয়েই ওরা ওই অঙ্গসজ্জার কাজটি করে এবং অদ্ভুত কাজ করে, খুব সূক্ষ্ম কাজ। শুধু শোলাটাকেই ওরা ব্যবহার করে, সঙ্গে আর অন্য কোনো মেটেরিয়ালস তারা ব্যবহার করে না। আর সেই কাজ আমাদের এখানে হয়, আমরাও করি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা সময়ের প্রয়োজনে আমরা করলাম কি, যে ওই যে ট্রায়াঙ্গেল শেপটাকে বাদ দিয়ে আমরা একদম খুব স্ট্রেট কাটাই। যেমন ভাবে ওই আমরা ফালি তুলে হয় চৌকো আকারে, সেই রকম তুলে সেইটাকে আমরা বলি গুঁড়ো। সেই গুঁড়ো দিয়ে আমরা যেমন খুশি দেখিয়ে আমরা বিভিন্ন আকার বা নকশা আমরা দিই। এবার এর সঙ্গে আমরা করি কি, কিছু রং ব্যবহার করি, রঙের কাগজ ব্যবহার করি, রঙিন কাগজ, তারপরে চুমকি, অভ্র, পালক, এই ধরনের কিছু মেটেরিয়ালস অ্যাড করে আমরা আমাদের মতন করে দিই। কৃষ্ণনগর সাজের সঙ্গে ওমকাবী সাজের বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে আমরা একটু ভ্যারাইটি আছে। এটা আচ্ছা, সম্পূর্ণটাই সময়ের প্রয়োজন। এই হচ্ছে আমাদের আচ্ছা। সঙ্গে বনকাবাসী সাজটা তফাৎ। আচ্ছা, আচ্ছা, মানে আপনারা কিছু বৈচিত্র্য এনেছেন, কিন্তু ওরা মূল শুধুমাত্র শোলা দিয়েই কাজটা করেন, তাই তো? কিন্তু আপনারা এখন তার ওরা, মধ্যে হ্যাঁ, এখন অল্প বিস্তর কিছু রোলেক্সের ফিতে বা এই জাতীয় এখন ব্যবহার করছে। হ্যাঁ, এখন করছে। এখন একটু। আচ্ছা, এই প্রসঙ্গেই একটা আর একটা বিষয় উঠে আসে। মানে আমরা
দেবীর যে মুখটা কল্পনা করি, তার ড্যাবড্যাবে চোখ হবে, হ্যাঁ, এবং তার পেছনেই একটা যে যেটাকে চালচিত্র বলে আর কি, হ্যাঁ, থাকবে। তো আমরা না অনেক সময়, আচ্ছা চালচিত্রের ছবি কি দেখানো যাবে? মানে আমি একটুখানি অনুরোধ করবো যদি চালচিত্রের একটা ছবি দেখানো যায়। হ্যাঁ, আমি একটা তো পাঠিয়েছি, হ্যাঁ পাঠিয়েছি হ্যাঁ চাল। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটুখানি দর্শকদের সুবিধে হতো বুঝতে আর কি। মানে দেবী মূর্তিটির ঠিক পেছনে যে বিষয়টি থাকে আর কি, সেটাকে চালচিত্র বলে। তো এই প্রসঙ্গে একটুখানি একটা জায়গা আমার একটু জানতে ইচ্ছে করছে যে আমরা দুর্গাপুজোর সঙ্গেই ডাকের সাজ এই কথাটাকে খুব শুনি আর কি, হ্যাঁ, এবং অনেকদিন আগে থেকেই আমরা শুনছি। এবং অনেক সময়ই যেটা হয় যে আমরা অসচেতনতার কারণে হয়তো ডাকের সাজ আর শোলা এই দুটো বিষয়কে গুলিয়েও ফেলি। হ্যাঁ, তো এটা যদি একটুখানি বলেন, কিন্তু দুটো বিষয় একেবারেই এক নয়, কোনোভাবেই গুলিয়ে ফেলা উচিত নয়, কিন্তু আমরা অনেক সময় অনবধানতার কারণে আমরা এটাকে গুলিয়ে ফেলি। তো এটা যদি আপনি একটুখানি বলেন যে আহ ডাকের সাজ এবং শোলা শিল্প এই দুটো বিষয়ের মধ্যে তফাৎটা কোথায়? হুম। ডাকের সাজ, প্রথমে বলি যে ডাকের সাজ বলা হয় কেন। ডাক হচ্ছে পোস্ট আর কি। মানে যেটা আমরা ডাক বলি না, যে পিয়নরা যেটা বিলি ডাকযোগে করে আসে। দিয়ে, ডাক যোগে হ্যাঁ হ্যাঁ। একরকম ফয়েল আসতো, ফয়েল, যেটাকে আমরা জামির বলি। এবং সেটি জমির। সম্ভবত, সম্ভবত না, ওটা প্রমাণিত যেটা জার্মান থেকেই আসতো, একরকমের ফয়েল আসতো। এবং সেটা সম্ভব, সেটা মেটালিক। সেই ফয়েল কেটে কেটে বিভিন্ন রাখার, আজ আমি যেগুলো বললাম চুমকি, সেই চুমকি তৈরি করা হতো। এখন তো চুমকি প্লাস্টিকে পাওয়া যায়, তখন ওই ফয়েল ব্যবহার করে বিভিন্ন আকারের চুমকি বানানো হতো। খুব চুমকি। হ্যাঁ, চুমকি মানে গ্লেজ দিয়ে। সেই চুমকি হ্যাঁ হ্যাঁ। সাজিয়ে এবং সেই ফয়েল কাটিয়ে দড়ি তৈরি করা, সমস্ত ওই জামির দিয়ে তৈরি হতো। এবং ওই জামির। জামির, আচ্ছা। জামির, হ্যাঁ, যেটিও ডাকযোগে হ্যাঁ, জার্মান থেকে আসে। এটা, যেটা নাকি আপনি বললেন ধাতব, তাই তো? মানে মেটালিক বললেন আপনি, হ্যাঁ একদম এটাকে আপনি ধাতব, ধাতব। ধাতব, আচ্ছা, ধাতব পাত, বেশ। খুব ফাইন আচ্ছা পাতলা কাগজের মতো। সেইগুলোকে আচ্ছা। বিভিন্ন আকার দিয়ে চুমকি, দড়ি, এই জাতীয় কিছু, যেটা আমরা কোখরি বলি আর কি, সরু ফালি করে কেটে হ্যাঁ সেইগুলো দিয়ে নকশা করে তার মধ্যে চুমকি লাগিয়ে আমরা কাজ করতে দেখেছি আমাদের মালা কাজ সম্প্রদায়ে। প্রথম দেখি, সোলা কাজ তো অনেক পরে এসেছে। তা এই কাজটি কি আমরা ডাকের সাজ বলেই জানি, এবং সেটি ডাকের সাজ, এটা প্রমাণিত। আর শোলা সাজ তো শুধু শোলা দিয়েই হয়। কিন্তু এখন বর্তমানে আমরা যেটা বলে থাকি, বা সবাই বলে থাকে ডাক শোলা। ডাক শোলা মানে শোলার সঙ্গে ডাকের সাজ মানে মিলিয়ে যেটা করা হচ্ছে। আবার যে আমরা বললাম না যে ভ্যারাইটি এনেছি আমরা কাজে, সেইটাকে এখন ডাক শোলাও বলা হয়। ডাকশোলাও বলা হয়, হ্যাঁ, মানে ডাক দুটোকে শোলাও মিশিয়ে বলা হয়। একসাথে করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে ডাক শোলা। কিন্তু শোলার ডাকের সাজ মধ্যেই। পুরোটাই হচ্ছে জামিনের কাজ, আর শোলার সাজ পুরোটাই শোলার কাজ, যেটা বোর্ড ক্যাপাসিটি হয়। বুঝেছে? আচ্ছা আচ্ছা। আর আমাদের তার মানে কৃষ্ণগড়ে যেটা হয় সেটা ডাক শোলা। বেশ। তাহলে ডাকের সাজ মানে ডাকযোগে আসতো বললে, এবং সেটা প্রমাণিত যে সেটা জার্মান থেকেই আসতো, হ্যাঁ জার্মানি থেকেই আসতো, এবং যার জন্য ওই পাতটাকে বলা হয় জামির, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জামিন। এবং সেই, হ্যাঁ, এবং সেই খুব পাতলা ফয়েলের মতো দেখতে যে পাতগুলো, সেগুলোকেই কেটে কেটে আহ বিভিন্ন ভাবে দেবীর অঙ্গসজ্জা ঘটানো হয়, একেই বলা হয় ডাকের সাজ। হ্যাঁ। তো এখন সেখানে বোধহয় ওই দামের জন্য বা কিছুর জন্য সেটা আর আসে না, নাকি এখনো কি আসে? হ্যাঁ, খুবই এখন কি খুবই আসে? দামি দামি কাজ এগুলো। এখন সেগুলো এতটাই দামি যে আর ওইগুলো আর কিন্তু আর কেউ দিতে চায় না। আর সস্তায় প্রচুর সাজ পাওয়া যায় এখন। হুম, যার ফলে ওই আচ্ছা কাজটা পুরোটাই উঠে গেছে, মানে আর নেই। আচ্ছা আচ্ছা। ডাকের প্রকৃত আহ, ডাকের কাজ যেটা, সেটা উঠে গেছে। আচ্ছা আচ্ছা। তো এরপরে যেটা আমি জানতে চাইবো যে শোলা শিল্পে, মানে যেহেতু আপনারা এই মুহূর্তের কারিগর, যদিও আপনি পেশার দিক থেকে একজন শিক্ষক, আপনি একেবারে নেশার জায়গা থেকে আপনি এই শিল্পের সঙ্গে যুক্ত, তো কিন্তু ভীষণ ভাবেই যুক্ত। তো সেখানে একটা বিষয় একটু জানতে চাইবো যে আপনারা নতুন কি ভাবনা ভাবছেন, মানে নতুনত্ব কি কি এর মধ্যে যুক্ত করেছেন এই শোলা শিল্পের সঙ্গে? হ্যাঁ, নতুন তো সবসময় হ্যাঁ, ভাবছি। নতুন ধারা নতুনের কি, ভাবনা, নতুন ধারা কি? নতুনের ভাবনার কোনো শেষ নেই।
যত আকর্ষণীয় করা যায় ততই আমরা দাম পাবো, এই আশা নিয়ে আমরা সবসময় নতুন ধরে চলেছি। এখন যুক্ত বলতে এখন শোলা যেহেতু আমাদের এখানে এখন আসছে কম বা প্রোডাকশনটা কম হচ্ছে, যখন পাওয়া যায় না, তখন বিকল্প হিসেবে এখন থার্মোফোম বেরিয়েছে, থার্মোফোম বা থার্মোকল বলি আমরা, বা কাগজের বিভিন্ন রকম মন্ড, পেপার পেপার পাপ যেটা আমরা বলি, তারপরে প্লাস্টিক্সের কিছু মডেল বা ফুল, এইগুলো আমরা এখন সস্তায় পেয়ে যাই খুব, বা প্রচুর পাওয়া যায়, যেগুলো প্রোডাক্ট মাল। এই সোলার বিকল্প হিসেবে এইগুলোকে এখন ব্যবহার করতে হচ্ছে। তার কারণ পুরোটাই সোলার দিয়ে করতে গেলে যে খাটনি হয়, আমি দেখে গেছেন যে কি অসম্ভব খাটনি। তা খুবই খাটনি। হ্যাঁ, ওই কাজ করে আমাদের এখানকার শিল্পীরা আর পয়সা পায় না, যার ফলে এখন বিকল্প হিসাবে ওইগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এবং তাতে ভালো লাগুক কি না লাগুক সেটা পরের প্রশ্ন, আহ, হয়ে যাচ্ছে, ওদের এইভাবেই চলছে এখন। প্লাস্টিকের জিনিসপত্র সব এখন মানে উপকরণ এখন প্লাস্টিকের, কারণ আর্থিক বিষয়টাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই শিল্পীদেরও অনেক ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে যে আপোস করে নিতে হচ্ছে, হয়তো সেই মূল জায়গাটা থেকে অনেকটাই সরে আসতে হচ্ছে। তবে মূল উপকরণটা তো সোনাই থাকছে, কাজেই অসুবিধে নেই, অলংকরণের দিক থেকে তো হ্যাঁ, সেটা নয় আমরা জামিন নাই বা পেলাম। আহ কারণ অন্য বিষয়গুলো যেহেতু এখন বাজারজাত হয়ে গেছে, কাজে খুব একটা অসুবিধে নেই আর কি। তো শোলা মানে আপনার কাছে আমি তখন খুব সুন্দর করে শুনেছিলাম আর কি, আপনি আমাকে একটা বইও দিয়েছিলেন এই প্রসঙ্গে। সেখানে আপনি বলেছিলেন যে শোলা শুধুমাত্র এই যে শিল্পের খাতিরে আমরা ব্যবহার করছি তাই নয়, শোলার আরো কিছু ব্যবহার রয়েছে। তো সেগুলো যদি একটু বলেন, একটু আগে অবশ্য আপনি বললেন জালের জাল কাঠির কথাটা বললেন, তো সেগুলোই আর একটু শুনতে চাইবো আর কি, যে মানে শোলা আর কি কি কাজে লাগে। হ্যাঁ, শোলা আমরা তো ছোটবেলায় দেখেছি যে জাল, কাঠ, জালের তো ব্যবহার করা হয়, কথা আমি বলেছি আর কি। এছাড়াও আমি আর আর একটা জায়গায় একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমি একটা ছবি পাঠিয়েছি, দেখবেন। কলকাতার একটা আহ, জলাভূমিতে আমি ট্রেডিং এ ছিলাম, ওখানকার কিছু মানুষদের ট্রেনিং দিয়েছিলাম। এই গল্পটা একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। কলকাতা ওই সুন্দরবন এলাকায়, উম, ওখানে কিছু মানুষ জলাভূমিতেই থাকে এবং ওখানে জল ছাড়া কিছু নেই। সেইখানে মাছ ধরার পর ভোর 4টের মধ্যে ওদের মাছ ধরা হয়ে যায়। তারপরে কি হয়, বাকি সময় একটু, এত সময় যে ওরা কোনো কাজ কিছু করার সময় মানে কিছু করতে পারে না। তাতে কি হয়, কিছু অপরাধ বা এইগুলো যখন হচ্ছে, তখন ওই ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, WWF, সঙ্গে ব্রিটিশ কাউন্সিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল শাখার সাথে যৌথভাবে একটা ট্রেডিং এর ব্যবস্থা করে জলাভূমি সংরক্ষণ। এবার জলাভূমিতে তো অনেক কিছু হয়, আপনি জানেন যে হোগলা, শোলা, তারপরে প্রাণীজ অনেক আছে, জীব আছে। শোলাকে কিভাবে ব্যবহার করে ওদেরকে একটা জীবিকার রাস্তা দেখানো যায়, আহ, সেই ভাবনা নিয়ে আমাকে ট্রেনিং এ ডাকে। তা প্রথমে আমরা 5 দিনের একটা ট্রেনিং করেছিলাম। তা ওইখানে এক ভদ্রলোক যে দিয়ে সোলার নিয়ে কাজ করেছেন, ডক্টর দিলীপ কুমার ঘোষ, উনি বলেছেন যে শোলা আরেকটা একটা জায়গাতেও ব্যবহার হতো, সেটা হচ্ছে টুপিতে। যখন ব্রিটিশ শাসন শুরু হয় আমাদের এখানে, তখন যে ব্রিটিশ সৈনিকরা ছিল তারা একটা করে হ্যাট টুপি পরতো। সেই টুপিটা ভিতরে যে অংশটা থাকতো একটু মোটা আকারে, সেটা শোলা পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হতো। তা এবার তার উপরে একটা খাঁটি কাপড় মুড়িয়ে দিয়ে বা অন্য একটা কাপড় মুড়িয়ে দিয়ে, শোলা প্রচন্ড রকম হিট প্রুফ, মানে আহ, আহ, তাপ নিরোধক, যার ফলে এই ব্যবহারটা একটা প্রমাণ পাওয়া গেছে। আর আমাদের এখানে দেখেছি যারা ঘড়ি সারায়, ঘড়ি, ঘড়ির হাত ঘড়ি, যে ছোট ছোট ঘড়ির ডায়াল গুলো রয়েছে, সেগুলোকে পরিষ্কার করতে চিমটি দিয়ে ওই সোলার দিয়ে দিয়ে ওই ঘড়িগুলোকে পরিষ্কার করতে, এটা একটা সোলার ব্যবহার। এছাড়াও বিভিন্ন রকম প্যাকিং বাক্স বা কোনো জিনিসকে সুরক্ষার ব্যবস্থা করার জন্য সোলারকেও ব্যবহার করা হয়েছে, প্যাকিং বাক্স, ব্যাটারি আছে। মোটামুটি এইটুকু জানা আছে।
তাহলে এটা আমরা একটা নতুন কথা জানলাম যে ব্রিটিশ যুগে সৈনিকরা তারা যে হ্যাট পরতেন, সেই টুপিটি, তার ভেতরে শোলা দেওয়া থাকতো, কারণ ওটাতে ওদের মানে ভালো থাকেন ওরা আর কি, মানে ঠান্ডা থাকে, তাই তো, ভেতরটা ঠান্ডা গরম থাকে, হয়ে হ্যাঁ। যায় না, ঠান্ডা থাকে, হ্যাঁ। একটা ভালো কথা জানলাম আমরা এটা। আচ্ছা, সুদীপ ভট্টাচার্য একটা খুব ভালো প্রশ্ন তুলেছেন। আহ সেটা হচ্ছে যে শোলার বিকল্প থার্মোকল হয়ে উঠেছিল, এখন কি কৃষ্ণনগরের শোলা শিল্পীরা থার্মোকল ছেড়ে আবার শোলায় ফিরে যাচ্ছেন পরিবেশ রক্ষার তাগিদে? তারপরে বোধহয় আরেকটু অংশ আছে। হুম, এখানে সিনথেটিক আঠার বদলে বিরাজের আঠা কি ফিরে আসতে পারে? হ্যাঁ, এটা একটা ভীষণ ভালো প্রশ্ন, কারণ পরিবেশ দূষণ নিয়ে এবং আমরা এখানে অনেকদিন আগেই প্লাস্টিক বর্জন করেছি। আহ সেক্ষেত্রে এটা একটা ভীষণ ভালো প্রশ্ন যে পরিবেশ দূষণকে রক্ষা করার জন্য শিল্পীরা কি থার্মোকল ব্যবহারটা এখন ছেড়ে দিচ্ছে? কারণ আমি নিজেও মানে আপনাদের ওখানে গিয়ে দেখেছি যে থার্মোকলকেও ব্যবহার করা হয়, মানে সোলার দামের জন্য হয়তো অনেক ক্ষেত্রে সোলাকেও বাদ দিয়ে থার্মোকলকে মানে সোলার জায়গায় নিয়ে আসা হচ্ছে। তো সেখানে থার্মোকলের দ্বারা পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো শিল্পীরা কি এখন আবার ভাবনা চিন্তা করছেন যে শোলাকেই ফিরিয়ে আনার জন্য? আর যে আঠার কথাটি বললেন আর কি, আপনি যদি এটা একটু বলেন আর কি। আমি একটু আগেই বলেছি যে বিকল্প হিসেবে থার্মোকল বা থার্মোকল ব্যবহার করা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে সোলার যে প্রোডাকশনটা, সোলার উৎপাদনটা এখন কিন্তু অনেক কমে গেছে। আগে জলাভূমি ছিল, প্রচুর সোলা হতো, গ্রামের মানুষরা আসতো মাথায় করে দিয়ে আমরা কিনে নিতে হবে, খুব সস্তায় কিনতে পাওয়া যেত। এখন আহ, খুবই দুষ্প্রাপ্য হয়ে গেছে, আর আসে না বললেই চলে। যে কয়েকজন মানুষ নিয়ে আসে তারা প্রচুর দাম চায়, আর খুব পুষ্ট শোলা যেটা আমরা বলি, যেটা আমাদের কাজে লাগে মূলত, সেই শোলা আর পাওয়া যায় না। এখন মুশকিলটা হচ্ছে যে তাহলে এরা কাজ করবে কিভাবে? সোলাই যদি না আসলো তাহলে সোলাটা থার্মোকল ছেড়ে বা থার্মোকল ছেড়ে সোলায় আবার ফিরে আসাটা, অবশ্যই সোলায় ফিরে আসতে চাই আমরা সবাই। সোলার আলাদা একটা আহ, সৌন্দর্য আছে, এই যে কোনো সন্দেহ নেই। আর সোলা কাটাও খুব সুবিধা, আর থার্মোকলের কাজ করা খুব খারাপ, মানে শরীর খারাপও করে, খুব বিরক্তিকর একটা আহ, বিষয়। সেই জন্য আমরা থার্মোকলটা অবশ্যই বাদ দিতে চাই এবং বাদ দিয়েছি, আমরা অনেকজনই বাদ দিয়েছি। কিন্তু ওই যে বললাম যে সোলা যদি না আসে, যারা এই জীবিকার সাথে অনেকদিন থেকে যুক্ত আছেন, আর কোনো উপায় নেই, তারা অল্প বিস্তর ব্যবহার করছে, এটা আমি বলতে পারি, তারপর বাধ্য হচ্ছে ব্যবহার করতে। শুধু থার্মোকলের বা থার্মোকলের কাজ করছে এমন প্রমাণ নেই আমাদের এখানে, আমরা সোলারই কাজ করি, কিন্তু ভিতরে কিছু প্যাকিং বা জায়গাটাকে উঁচু করতে বা আর একটু বড় আকারের শেপ দিতে তখন কিন্তু থার্মোকলটা ব্যবহার করা হচ্ছে। এটা সেটার মতো কোনো ইয়ে নেই, করছে কিন্তু শিল্পীরা চেষ্টা করছে, আপনারা চেষ্টা করছে যে সোলারটা আবার ফিরে আসে। পরিবেশ রক্ষার তাগিদে শিল্পীরা চাইছেন যে শোলাকেই ফিরিয়ে আনতে, কিন্তু হয়তো আর্থিক সমস্যায় সবসময় সেটা বাস্তবায়িত করা যাচ্ছে না। দেবাশিস ভট্টাচার্য একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আধুনিক শিক্ষিত সমাজের ছেলে মেয়ে কি শোলা শিল্পের সাথে জড়িত হয়ে বৃত্তি হিসেবে গ্রহণ করতে এগিয়ে আসছে? আচ্ছা, দেবাশিস বাবুর প্রশ্নটির আগে আরেকটি প্রশ্ন কেউ একজন করেছিলেন, আমি নামটা ঠিক খেয়াল করিনি, যে পুজো উদ্যোক্তারা কি চাইছেন, একটু যদি সেটা আবার রিপিট করা যায়। হ্যাঁ। আহ ও হ্যাঁ, আমি দেবাশিস বাবু প্রশ্নটা পরে নিচ্ছি, তার আগে সুদীপ ভট্টাচার্য যেটি বলেছেন যে পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার কমছে, সেখানে সাজের কাজে সোলার ব্যবহার ফিরিয়ে আনার ব্যাপারে কৃষ্ণনগরের সাজ শিল্পীরা কতটা উৎসাহী? এটা একটা ভালো প্রশ্ন, বলেছি মানে আগে। পুজো আয়োজকরা এখন কতটা উৎসাহী পরিবেশ রক্ষায় সোলার ব্যবহারের জন্য? এটা আপনি হ্যাঁ, ভালো বলতে পারবেন যে মানে আহ, এই মুহূর্তে পুজোর উদ্যোক্তা যারা তারা কি বলছেন, কি ভাবছেন, যে হ্যাঁ, তারা কি হ্যাঁ, আপনাদেরকে হ্যাঁ। এরকম কোনো জোর দিচ্ছেন যে শোলা দিয়েই করতে হবে বা কিছু? আমরা যেহেতু সোলার সার্চ করি, আমরা পুজোর সঙ্গে জড়িয়ে আছি, এটা তো আমরা বলতেই পারি। এবং পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবারই, আমরা চাই অবশ্যই যে পরিবেশ রক্ষিত হুম হোক। কিন্তু হুম ওই যে বললাম, পেশার
যা পরিস্থিতি এখন, তাতে শোলা যদি ঠিক মতো না আসে তাহলে আমাদের থার্মোফর্মের প্রয়োজন হয় না। আমরা সমস্ত শোলাই করেছি। এখনো আমাদের যারা বয়স্ক যারা শিল্পী আছেন তারা শোলা ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করেন না, শোলাই কিন্তু এখন ব্যবহার করে। কিন্তু সুদীপ যেটা বলতে চাইছে যে প্লাস্টিক্স এর ব্যবহার কমে গেছে, তার মধ্যে শোলা ফিরিয়ে আনা যায় কিনা। আমরা তো ফিরিয়ে আনতে চাই এবং ফিরিয়ে যতটা সম্ভব চেষ্টা করছি ফিরিয়ে আনার। কিন্তু ওই যে বললাম যে বাজারে আহ, চটকদার কিছু জিনিস চলে এসেছে যেগুলোর জন্য শোলা শিল্পটাকে বা ডাক শিল্পটাকে, ডাক কাজটাকে এত সুন্দর লাগে দেখতে, ঝকমক করে, আমরা মোহিত হয়ে যাই দেখি, কিন্তু সবই তো প্লাস্টিক। এগুলো আমরা বাদ দেবো কি করে? তারপরে এই বিকল্প তার কিছু নেই। আমি যে চুমকিটা ব্যবহার করছি, যে অভ্রটা ব্যবহার করছি, যে কাগজ ব্যবহার করছি, প্লাস্টিকের বাইরে একটাও কিচ্ছু নেই। ঠিক আর তাই। আমাদের শিল্পীরা অল্প বিস্তর কাগজ ব্যবহার করে, এটা অস্বীকার আমি করছি না। কিন্তু ওই যে বললাম যে সবই ওই নিজেকে বাঁচানোর জন্য আর কি করে এগুলো, কি করা যাবে। সবই মানে সিনথেটিক উপকরণ সব নেওয়া হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বললেন যে অভ্রটাও সেটাও সব প্লাস্টিক এখন, আর্টিফিশিয়াল এখন কোনো কোনো ব্যাপার নেই। প্লাস্টিক। আগে অভ্র, অভ্র তো আমি জানি যে খনিজ জিনিস, সে অভ্র আর এখন আর আসে না। খনিজ এখন আর পদার্থ নেই। এখন সে অভ্র খুব মানে খুব অমিল হয়ে গেছে। এখন ওই সমস্ত রোলেক্স যেগুলো সবই প্লাস্টিক দিয়ে বা এই জাতীয় জিনিস দিয়ে তৈরি। তার আচ্ছা উপরে ওই আচ্ছা, সাগর সরকার, হ্যাঁ হ্যাঁ, সাগর সরকার একটা প্রশ্ন করেছেন, তার আগে দেবাশিস বাবুর প্রশ্নটা একটু নেব আমি। দেবাশিস ভট্টাচার্য একটা প্রশ্ন করেছিলেন, খুব ভালো একটি প্রশ্ন। আধুনিক শিক্ষিত সমাজের ছেলে মেয়ে কি শোলা শিল্পের সাথে জড়িত হয়ে বৃত্তি হিসেবে গ্রহণ করতে এগিয়ে আসছে? না, একদমই না। মানে এই প্রজন্মের কেউ একদমই না। আসছেন কি? না না, তাই? একদমই না। তারপর এখনকার যারা ছেলেমেয়েরা আছে তাদের বাবা মারা চাইছে যে আমার ছেলে পড়াশোনা করুক, এবং তারা পড়াশোনা করে কখনোই এই কাজে আসতে চাইছে না। হয়তো শখের দু একটা কাজ করছে, যেমন আমি এখন করি, আমার ভাইপোরাও করে। আহ, যারা পেশা হিসেবে নিয়েছে তারা এখন করে যাচ্ছে। কিন্তু ওদের ছেলেরা বা ওদের বংশধররা যে করবে সেটা নিজেরাও ওরা ভাবছে না। আর যারা এখন বর্তমান প্রজন্ম তারা তো কোনো অবস্থাতেই এই কাজ, এই কাজে আসছে না। শুধু তাই নয়, আমাদের আমি আর প্রথমেই শুরু তো বলেছি যে কৃষ্ণনগরের মৃৎশিল্প বিখ্যাত। সেই মৃৎশিল্পের একটা জায়গা আমাদের কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চল, সেখানে আমি থাকি, প্রচুরটা সময় কাটাই। সেই মৃৎশিল্পেও এখন কোনো প্রজন্ম আসছে না। এটা কেন হচ্ছে আমি জানি না। হ্যাঁ, এটা একটা খুব মানে কপালে ভাঁজ ফেলার মতনই একটা বিষয়। হ্যাঁ, যে এই প্রজন্ম, হ্যাঁ নতুন প্রজন্ম তারা কেউ এই শিল্পে আসতে চাইছেন না, তাহলে কি মৃৎশিল্প বা শোলা শিল্প এই গৌতম বাবুদের পর্যন্তই থাকবে, তারপর কি থেমে যাবে? এটা একটা সত্যি, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখাটা বোধহয় আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার। এবং আমাদের একটা আবেদন রইলো, যদি আমরা একটুখানি ভাবি, এই দায়িত্বটা বোধহয় আমাদের সকলেরই, আমাদের বাংলার সকলেরই। এই আবেদনটা আমি একটু জানিয়ে রাখলাম। সাগর বাবু একটা ভালো প্রশ্ন করেছিলেন, সাগর সরকার। আমি একটু প্রশ্নটা নেব। হ্যাঁ, শোলা শিল্পে গ্রামীণ আদিবাসী এলাকায় অর্থনৈতিক কতটা প্রভাবিত হয়েছে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন, যে মানে আদিবাসী এলাকা যেগুলো আর কি মূলত, তারা কি শোলা শিল্পে মানে কতটা প্রভাবিত আর? আহ, আমি আমার একটা অভিজ্ঞতা কথা বলতে পারি। আমি বললাম না কিছুক্ষণ আগে যে আমি সুন্দরবন অঞ্চলে আমি ট্রেনিং দিয়ে এসেছি। আচ্ছা, তিনি আরেকটু এখানে বলেছেন, একটুখানি পড়ে নিন। হ্যাঁ দাদা, আমি একটুখানি আপনাকে থামাচ্ছি। সাগর বাবু আরেকটু বলেছেন যে আপনারা আধুনিক সময়ের কি লিখেছেন, তালে তাল তাহলে মিলিয়ে চলতে গিয়ে আর কি কি বিষয়ে শোলা ব্যবহার করা যাবে সেটা কি আপনারা চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, এটাও একটা খুব ভালো প্রশ্ন। তিনি এক তো বললেন যে আহ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এটা কিভাবে প্রভাব বিস্তার করছে, এবং আরেকটি হলো যে মানে শোলাকে বিকল্প হিসেবে, মানে আপনারা ঠিক যে কাজটা করেন সেই কাজটি ছাড়া আর কোনো ভাবে যদি ব্যবহার করা যায়, মানে এটা যদি আরো একটু বেশি করে ছড়িয়ে দেওয়া যায়, তিনি হয়তো এটাই জানতে চেয়েছেন। বলুন আমি দাদা। একটু হ্যাঁ আগে আমি একটু আগে বলেছিলাম যে সুন্দরবনে আমি একটা ট্রেনিং করে এসেছি, এবং সুন্দরবনে হ্যাঁ যারা ট্রেনিং দিয়েছিল আমাদের সঙ্গে, তো প্রথমে 10 জনকে দিয়ে শুরু করেছিলাম। তো পরবর্তীতে তারা অনেক কিছু ট্রেনিং দিয়েছি। এখন ঘটনা হচ্ছে ওরা সোলার সঙ্গে কোনোভাবেই পরিচিত ছিল না। যাই হোক, ওদের শিখিয়ে আমি
কিছুটা একটা ব্যবস্থা করতে পেরেছি, দুই একজন, সবাই শিখতে পারে। ওইখানে বিশ্বজিৎ নস্কর বলে কি ছেলে, সে সোলার টোপর, চাঁদমালা এগুলো বানাতে পেরেছে। এবার আদিবাসী এলাকা যদি আমি সেইভাবেই ধরি যে আমি কতটা প্রভাব ফেলেছে, আহ, প্রভাব সেইভাবে কিছু ফেলেনি, যেহেতু একটা রিচুয়াল, মানে হিন্দু মূলত সোলা যে সমস্ত প্রোডাক্ট গুলো তৈরি হয় একটা হিন্দু রিচুয়াল, এই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে ওইখানে আঞ্চলিক কিছু দেবদেবীর সোলা লাগে, সোলার কিছু জিনিস লাগে, সেই ক্ষেত্রে ওরা কিন্তু নিজেদের মতো করে বানিয়ে নেয়। কিন্তু সেগুলো বিক্রি করে প্রচুর পয়সা আসছে, এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। যেমন ইটু ঘট দেখেছেন আপনি, ইটু ইটু পুজো হয়, সেই ঘটের উপর দুটো পাখার মতো লাগানো থাকে, ওইটা পুরোটাই সোলা দিয়ে তৈরি হয়। এখন পিছনে কাঠি দিয়ে একটা কাগজ দেওয়া হয়, রিচুয়ালটা আছে, কিন্তু যে মেটেরিয়ালসটা ব্যবহার করা হতো সেটা কিন্তু আর নেই। এখন ঘটনা হচ্ছে, বুঝতেই পারছেন যে কেন নেই। তার মানে সোলার যে ওই কেটে খাঁটি করে করতে হবে, এই ভাবনাটা যেমন চলে গেছে, সোলাটাও তার সেভাবে পাওয়া যায়। এখন আদিবাসী এলাকায় প্রভাব ফেলেছে বলে আমার মনে হয়। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নেই। আর আহ আচ্ছা, এটা পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্নটা করেছেন যে সোলারকে বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, এখন তো আপনি জানেন যে প্যাকিং বাক্স বা প্যাকিং হিসাবে একমাত্র থার্মোকলকেই এখন ব্যবহার করা হয়, আর কোনো কিছু কোনো কিছু ব্যবহার করা হয় না। কোথাও কোথাও পেপার পাপ জমিয়ে কিছু কিছু প্যাকিং তৈরি করা হয়। এখন সোলাটাকে যদি এভাবে ব্যবহার করা যায়, আমার মনে হয় সেটা অনেক ক্ষেত্রে দূষণ রোধ করা যাবে। সেটাই। তো শোলা শিল্পের ব্যাপক ব্যবহার আবার শুরু হোক, এটাই আমাদের আবেদন। কারণ থার্মোকল এর হয়তো বিকল্প হিসেবে চলে এসেছে, কিন্তু এর যে শুভকরী যে কাজটা সেটা কিন্তু থার্মোকল করতে পারে না। থার্মোকল বরং অনেক বেশি পরিবেশ দূষণ ঘটাচ্ছে, যেগুলো হয়তো আমাদের ভাবি কালের জন্য আরো ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে আসবে। তো একটা একটা বিষয় তো খুব মানে ভয়ের জায়গা, যে বিয়ে মানেই তো বরের টোপর আর বইয়ের মুকুট। তো সেই মানে টোপর আর মুকুট ছাড়া তো বিয়ে আমাদের আমাদের সম্প্রদায়ের মধ্যে ভাবাই যায় না। তো যদি পরবর্তী প্রজন্মকেও এই শিল্পে না আসতে চান, তাহলে পরে কি মানুষের এই টোপর আর মুকুট ছাড়াই বিয়ে হবে? মানে এটা তো একটা চিন্তার বিষয় আর কি, খুবই। এটা কি মনে হয় আপনার? তো এগুলো কি আপনাদের কিছু কি আপনাদের তরফ থেকে কি আপনারা কিছু এরকম ভূমিকা গ্রহণ করছেন, যে যাতে টোপর ওয়ার্কশপ করানো বা কিছু, হ্যাঁ, কর্মশালার আয়োজন করা, যাতে এই প্রজন্মকে কোনোভাবে মোটিভেট করা যায়, সেরকম কি কিছু করছেন? দেখুন, মোটিভেট করব তখনই যখন মূল যে মেটেরিয়ালসটা সেইটা পাওয়া যায়। তারপর শোলা কিন্তু আর পাওয়া যায়, আমি আগেই বলে দিচ্ছি, ওটা কিন্তু এখন সেভাবে আর পাওয়া যায় না। প্রচুর জলাভূমি নষ্ট হয়ে গেছে, জলাভূমিতে আর চাষ, মানে শোলা চাষ তো করা হয় না, সেটা বিলে আপনি আপনি জন্মায়। এখন যারা ওই বিলটাকে সঙ্গে যারা বা ওই জলাশয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তারা শোলাটাকে নির্বিচারে শেষ করে ফেলে, শোলার আর কোনো মূল্য নেই এই হিসেবে। হ্যাঁ, এবার যারা এই শোলাগুলো ব্রাঞ্চ করে নিয়ে আসছো মাথায় করে, তাদের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। এই একই বললাম, প্রসেসটা একই, যে বাবারা যে কাজ করছে ছেলেরা সেই কাজ করবে না, সুতরাং ওই যে ছেলেটি আবার মাথায় করে শোলা নিয়ে আসবে, এ আর হচ্ছে না। আর আমাদের এখন হচ্ছে কি, যে শোলা এখন কিনে নিয়ে আসতে হয় গিয়ে, হয়তো গ্রামে বলে দেওয়া হলো যে আপনি কেটে রাখবেন, আমি গাড়ি করে নিয়ে আসবো। এখন এই ব্যবস্থা কিন্তু হয়ে চলছে, যে শোলা ওরা কেটে রেখে দেয়, আমরা গিয়ে নিয়ে আসি। এখন শোলাটা কেটে রেখে যে প্রসেসিংটা, শুকানো যত্ন করা, সে সে আর নেই এখন। যার ফলে এখন খুবই খারাপ অবস্থা, মানে কি বলবো, এলোমেলো অবস্থা। এখন ওই সোলার না পাওয়া গেলে আপনারা যা যা আশঙ্কা করছেন সেগুলো কিন্তু হতে চলেছে, এটা হবে। আমি তো মানে নিজে দেখেছি যে আপনি অসাধারণ মানে শোলা দিয়ে অন্দর সজ্জা ঘটান আর কি, এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়ি আপনি সাজিয়েছেন, বা দুর্গাপুজোর মণ্ডপ আপনি সাজিয়েছেন। শুধুমাত্র প্রতিমার সাজই নয়, আপনি পুরো মণ্ডপটি সাজান, এবং সেখানে একটা ঝাড় বানান, বা দেওয়ালে যে অলংকরণ গুলো করেন মানে এই শোলার মাধ্যমে, সেগুলোও অসাধারণ। তো শোলা শিল্পটা যদি আস্তে আস্তে, এবং আপনি একটা খুব ভালো প্রসঙ্গ এখানে নিয়ে এলেন, যে শোলা তো নিজে নিজে জন্মায়, শোলাকে চাষ করার খুব একটা ব্যাপার নেই। তো সেক্ষেত্রে যারা যে নদীতে জন্মাচ্ছে বা যে জলাশয়ে জন্মাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অনেক অন্যরকম হাত পড়ে যাচ্ছে, ফলে
হয়তো শোলা গাছের ওপরেও আঘাত আসছে এবং নির্বিচারে তারা গাছগুলোকে নষ্ট করে ফেলছেন। তো সেগুলোও একটুখানি বোধহয় আমাদের সচেতন হওয়া দরকার আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য। দাদা, এরপরে আমি একটু জানতে চাইবো যে শোলা শিল্পে আপনারা যে যন্ত্রপাতি তো কিছু ব্যবহার করেন, তো সেগুলো কি ধরনের যন্ত্রপাতি? মূল যে যন্ত্রটা সেটা হচ্ছে ছুরি বা চাকু। আমরা আঞ্চলিক ভাষা থেকে কাঠ বলি, কাঠ। কাঠ। হ্যাঁ, ওই চাকুটাই হচ্ছে আমাদের সবকিছু, এবং সেটা বিভিন্ন আকারের হয়, কোনোটা চওড়া হয় প্রয়োজন ভিত্তিক, চওড়া হয়, সরু হয়, দুই দুই দিকে ধার হয়, এরকম কিছু চাকু আছে বা কাঠ আছে। সেই কাঠগুলো হচ্ছে আমাদের মূল আহ, আহ, অস্ত্র। এরপরে সঙ্গে আছে কাঁচি, অবশ্যই কাটতে গেলে কাঁচি লাগে। আর সন্না লাগে, মানে চিমটি যেটা আমরা বলি, সেই চিমটি লাগে। আর ছেড়ি লাগে, হাতুড়ি লাগে, কাটার জন্য এই ব্লেডও কখনো কখনো লাগে। আপনি খুব একটা সেই সামান্য। কি গোখরি ভাজা কল নাকি এরকম একটা বলেছিলেন? ওটা ডাকের সাজের সময় হতো, ওটা সোনার সাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা। কিন্তু মানে পুরো শিল্পটার সঙ্গেই যুক্ত, মানে যেহেতু হ্যাঁ, ডাকের এখন সাজটাও অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে শোলার সঙ্গে। সেটা একটু বলুন না, আমার গোখরিটা খুব ভালো হচ্ছে লেগেছে। একটা, হ্যাঁ, গোখরিটা হচ্ছে ওই একরকম একটা কল হয়, যেটা ওই কি বলে, ওই দুটো রোলার ওটাকে পিষে একরকম ভাঁজ তৈরি করে, কোঁচকানো ভাঁজ। কুচি কুচি সেই ভাঁজ, কুচি কুচি মতো করে। হ্যাঁ, ওই জাবির বললাম না, ওই জাবিরটাকে কিন্তু ওই সরু করে কেটে ওই ভাঁজটা তৈরি করা হয়। হ্যাঁ, ওইবার ওইটাকে কি হয়, জাবির তো একটা মেটাল, ধাতব উপাদান, ওইটা কিন্তু বেঁকানো যায় না, মানে গোল আকৃতি কিছু করা যায়। তখন ওই ভাঁজ করে কুঁচকে নেওয়া হয়, আমরা যেমন কাগজ কুঁচকে নিই, ওই কুঁচকে নেওয়ার ফলে কি হয়, ওটা ঘোরানো হয়, মানে সেটা দেবীর বৃত্ত আকারের কাপড়েই শেপ বোধহয়। দেওয়া। হ্যাঁ, সেটা আমরা ব্যবহার করেছি সোলাতে, কিন্তু এখন আর হয় না, এখন রোলেক্সের প্রচুর পার চলে এসছে। ওইটা আচ্ছা। পুরোটাই উঠে গেছে। আর আর নেই, সেই মেশিনটা আমরা এখন দেখি তাকে দেখি। আচ্ছা, আপনি তো একটা অভিনবত্ব এনেছেন, আপনি তো দেবীর কাপড়ের আঁচলেও শোলার কাজ রেখেছেন। হ্যাঁ, আমি হ্যাঁ, যেটা দেখে এসেছি, মানে হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। শাড়ির আঁচলের মধ্যেও সেই শোলার একটা অনবদ্য কাজ দেখেছি হ্যাঁ, যেটা রেখেছি। আমাদের আচ্ছা, এক্ষুনি। বলুন। হ্যাঁ, বলুন, আপনি বলুন, বলে নিন। হ্যাঁ, আমি যখন কাজ শুরু করি বা তার আগে আমাদের শিল্পীরা মূলত প্রতিবার গহনাটাই তৈরি করতে, একটা মুকুট, তার কানের দুল, হাত পায়ের গহনা যেগুলো হয় সেগুলোই তৈরি করতে। এবার আমরা চিন্তা ভাবনা করলাম যে এটাকে আরো কিভাবে ভালো করা যায়। তখন আমাদের নিজস্ব যে পাড়ার পুজো হয়, সেই পুজোতে আমরা প্রথমে এক্সপ্লেন করি যে ওই কাপড়টাকে, যে কাপড়টা পরে সেই কাপড়টাই যদি এই সোনা দিয়ে সাজাই তাহলে কেমন হয়। এই ভাবনা দেখি আমি ওই আঁচলটাও এখন একটা বিশেষত্ব দিয়ে ফেলেছি, যেটা এখনো চলছে। তা ওই আঁচলটিতে মূলত কাপড় দিয়ে হয়, ছাকি কাপড়, দামি কাপড়ও হয়। সেই কাপড়ের ওই শোলা লাগিয়ে আমরা ওই যে বললাম চুমকি রং ব্যবহার করে একটা আহ, করে আসি। ভালো লাগে দেখতে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। আমি সরস্বতী পুজোর ঠিক আগ দিয়েই গেছিলাম, যখন পুরো বাগদিপাড়া জুড়ে কাজ হচ্ছিল সেই মস্ত মস্ত শাড়িতে। হ্যাঁ, সেই আজ আপনি আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছিলেন, বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন, এবং তারা আপনার নির্দেশনাতেই কাজ করে চলেছেন। মানে বেশ কিছু শিল্পী তারাও নিজেদের কাজে দেখলাম ভীষণভাবে মগ্ন। মানে আমি ওখানে গিয়ে কথা বলছি তাদের, দেখলাম সেই ব্যাপারে খুব একটা হেলদোল নেই, তারা কিন্তু নিজেদের কাজ করে চলেছেন। একটা অসাধারণ পরিবেশ আমি দেখেছিলাম। ঠিক সরস্বতী পুজোর আগ দিয়ে আমি গেছিলাম আর কি, তখন সব ঘরে ঘরে ভীষণভাবে কাজ চলছে। এবং ওই যে যেটা আমি দেখে ভীষণভাবে মুগ্ধ হলাম, যে আঁচলের মধ্যে আপনি এত সুন্দর করে ওই শোলার যে সূক্ষ্ম কাজগুলোকে আপনি রেখেছেন। আচ্ছা, আপনি তো শোলা দিয়ে রবি ঠাকুর বানিয়েছেন, আপনি শোলা দিয়ে বিভিন্ন মূর্তি বানান। সেগুলো বোধহয় আমরা শুরুতে দেখিয়েছি। হ্যাঁ, দেখিয়েছি। হ্যাঁ, ওই আচ্ছা, এখানে সাগর বাবু আরেকটি খুব ভালো বিষয় রেখেছিলেন, সাগর দেবনাথ বোধহয় দেখলাম, সাগর সরকার। হ্যাঁ, সাগর সরকার আরেকটি খুব ভালো প্রশ্ন রেখেছিলেন, ওটা যদি দেওয়া যায়। হ্যাঁ, ভারতে বড় বিবাহ পুজোয় শোলা ব্যবহার বাড়াতে গেলে আধুনিক সময়ের ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় করানো দরকার। তাতে স্কুলে কলেজে ওয়ার্কশপ সেমিনার করা দরকার।
আপনারা এই বিষয়ে কি সরকারের কাছ থেকে সাহায্যের আবেদন করবেন? হ্যাঁ, আমাদের শিল্পীরা তো বুঝতেই পারছেন পরিস্থিতি এখন অনেকটাই খারাপ হয়ে গেছে। ইনকাম অনেকটাই কমে গেছে। তার কারণ হচ্ছে সোনার পাশাপাশি ওই যে বললাম না, এখন অত্যাধুনিক যে সমস্ত বাজারে চটকদার বা চমকদার যে সমস্ত জড়ি বা ফিতে বা লেস বা রোলেক্স চলে এসছে, এবং সেই দিয়ে এখন সাজ তৈরি হচ্ছে এবং খুবই সস্তা। যার ফলে সোনাটা একটা ভীষণ প্রতিযোগিতার মুখে পড়ে গেছে, এবং প্রতিযোগিতায় সোলা কিন্তু আর সেভাবে থাকতে পারছে না। যার ফলে আমাদের যে শিল্পীরা এখানে সরকারের কাছে আবেদন করছে শুধু না, অনেক রকম ভাবেই চেষ্টা করছে যে এই সোলার শিল্পটাকে কিভাবে আমরা এই জীবিকা থেকে আমরা আরো কিভাবে আর্ন করতে পারবো, আহ, চেষ্টা করছে। এবং আমিও করেছি একসময়, চাকরি পাওয়ার পর হয়তো আমি ব্যাপারটা নিয়ে আর করিনি, কিন্তু আমাদের এখানে শিল্পীরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে সরকারি সাহায্য পাওয়া যায়। আবেদন অবশ্যই করেছে এবং ভবিষ্যতেও করবে। আচ্ছা, কারণ শিল্পটাকে তো ভীষণভাবে বাঁচিয়ে রাখাটাও একটা দরকার, মানে এত সুন্দর একটা শিল্প। আচ্ছা দাদা, আমি ওখানেই আপনাদের ওখানে গিয়ে দেখেছিলাম যে আপনি আমাকে বিভিন্ন টুকরো গুলো দেখিয়ে বলেছিলেন যে এইটার এই নাম, এটার এই নাম। তো শোলার যে বিভিন্ন পাত গুলো আর কি আপনারা তৈরি করেন, সেগুলোর বিভিন্ন নাম, সেটা নিয়ে যদি একটুখানি বলেন আর কি। হ্যাঁ, ওই যে বললাম এগুলো কিন্তু আঞ্চলিক নাম। আমরা ওই কাজ করতে করতে ওই যখন কর্মীরা থাকে তাদের সঙ্গে ওই পার্সনকে আদান প্রদানের জন্য আহ, একটা নাম দিতে হয়, আমরা দিয়ে ফেলি। যেমন ধরুন একটা পান আকৃতির একটা সেট, তাকে আমরা বললাম হয়তো কুশি। তারপরে গোল যেটি আছে, গোল খুব প্লেন আর কি, সেটাকে আমরা বললাম পাতি। তারপরে ওই গোলটাকে হয়তো ধারটাকে একটুখানি মোল্ড করা রয়েছে, সেটাকে আমরা বললাম ট্যাবলেট বা ঢ্যাপ। আবার ওই যে গুঁড়ো বললাম, পাতুরি বললাম, তারপরে ডিম কি বললাম, এই বিভিন্ন রকম শেপ আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। আপনি দেখেছেন যে বিভিন্ন আকারের যেভাবে আমরা কাটি চাকু দিয়ে। তা ওই যে বললাম যে কাজ করার সময় যে কর্মীরা থাকে, তখন ওই জিনিসপত্রগুলোকে আদান প্রদান করার জন্য আমরা এই নামগুলো দিয়েছি, যে বললাম যে। আচ্ছা, আহ আচ্ছা, একটা বিষয় মানে আমার যদিও আপনি আলোচনার মধ্যে রেখেছেন, মানে ইতিমধ্যেই আমরা করে এসেছি যে মানে শোলার সঙ্গে আমরা আর কি ব্যবহার করি, মানে শোলা ছাড়া আপনি সেটা আলোচনার মধ্যে রেখেছেন। তো ওটা কি আরেকবার বলা যাবে? মানে আমরা শোলা শিল্পটাকে একেবারেই তার মূল জায়গায় না রেখে তার সঙ্গে বর্তমানে আরো কিছু জিনিস ব্যবহার করছি, সেগুলো যদি আরেকবার একটু বলা যায় আর কি। আহ, এটা নতুন করে আর কিছু বলার নেই, শোলাটা আমাদের মূল যেমন মেটেরিয়াল, শোলাটা থাকছেই। এবার শোলার আমরা তো প্রথমেই বলেছি যে আমরা ডাক শোলা হিসেবে আমরা ব্যবহার করি, অর্থাৎ শোলার সঙ্গে এখন বাজার চলতি যে সমস্ত রোলেক্স এর জিনিসগুলো বেরিয়ে চলে এসেছে, সেগুলো মিশিয়ে আমরা কাজ করেছি রং রং। এখন এগুলো করতে বাধ্য হচ্ছি শুধু পয়সার কারণে। এবার পরিবেশ রক্ষার কারণে যদি আমাকে ভাবতে হয়, তাহলে আমাকে আবার নতুন করে ভাবতে হবে কি দেওয়া যেতে পারে এবং সেটা চলবে কিনা। এখন নতুন করে যদি আমি ভাবতে বলেন, সেই জায়গাটা বোধ হয় আর নেই। তখন যে জিনিস আমরা দেখে ফেলেছি বা দর্শকও দেখে ফেলেছি, তাতে আর নতুন করে আর কিছু ভাবার বিষয় আছে। উম, শ্রীপর্ণা গুহ ঠাকুরতা তিনি বলছেন, অসাধারণ লাগছে আলোচনা, সমৃদ্ধ হলাম বেশ। আপনাকে অনেক শ্রদ্ধা আমাদের তরফ থেকে। আমি একদম শেষ প্রশ্নে চলে যাব আর কি আজকের মতন। সেটা হচ্ছে যে আপনি তো পেশায় একজন শিক্ষক, আর একেবারে নেশার দিক থেকে আপনি শিল্পী, যদিও শিল্প সত্তাটাই নেশার একটা জায়গা, সব মানুষের ক্ষেত্রে এটা সত্য। শিল্প কখনো পেশা মানে হয়ে উঠতে পারে, কিন্তু পেশার জায়গা থেকে লোকে ওই শিল্পটাকে গ্রহণ করবে এটা হয় না, আগে সেটা নেশার জায়গাতেই থাকে, এটা সবার ক্ষেত্রেই সত্য। তো সেক্ষেত্রে এরকম তো আছেন যারা নাকি অন্য কোনো ভাবেই তারা আর্থিক নির্ভরতা পান না, যাদের শুধুমাত্র এটাই অবলম্বন। এরকম তো কিছু মানুষ আমি নিজে গিয়ে দেখে এসেছি, অন্তত আপনাদের ওখানে। তো বর্তমানে
ঠিক এই পরিস্থিতিতে এখন আপনারা মানে দুর্গাপুজোর সেরকম ভাবে বায়না পেয়েছেন কিনা আমি জানি না, তো বর্তমানে শোলা শিল্পীরা ঠিক কেমন আছেন এটা যদি একটু জানান আমাদের। শোলা শিল্পীরা অনেক দিক থেকেই মানে ভালো নেই, এটাই শুধু আমি বলবো। তার কারণ প্রথম এই কথা আলোচনার মাধ্যমে অনেকবারই উঠে এসেছে যে শোলা হচ্ছে, শোলা যখন বিষয়, শোলাটাই যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায় তাহলে শোলা শিল্প তো থাকবেই না। তাহলে শোলা শিল্প না থাকলে শোলা শিল্পীরা কি করবে? এখন ভাবনা ওই একটাই, যে সোলার প্রোডাকশন আমাদের বাড়াতে হবে, যেভাবেই হোক, সে সরকারি সহায়তা হোক বা কোনো এনজিও সহায়তা নিয়ে হোক। এই সোলারটাকে হারিয়ে দিতে হারালে আর তো কিছু থাকবে, আর নতুন করে কি বলবো, সোলাটাই এখন সত্যি বলছি যে সোলার অবস্থা খুবই খারাপ। যে সারা বছর ধরে আমাদের এখানে সোলা আসতো আমাদের অঞ্চলে, আমরা দেখতাম গাড়ি করে, মাথায় করে, বাসে করে প্রচুর সোলা আসতো। সেই সময় আমি কাজও করেছি প্রচুর সোলার। আমি বললাম না যে মণ্ডপ সজ্জা আপনি দেখলে সোলার ঝাড় সব পুরো মণ্ডপ, অত বড় মণ্ডপটাকে সোলা দিয়েই সাজিয়েছি অনেক জায়গায়। কিন্তু এখন সেটা ভাবতেও আমাদের মুশকিল হয়ে দাঁড়ায়। তা সোলা, যেহেতু সোলার ব্যাপার আজকে আলোচনাটা সোলার, সোলা যদি না আসে তাহলে তো আমি আর কিছু বলতে পারছি না। আর যারা বর্তমানে পেশার সঙ্গে যুক্ত আছে তারা তো প্রচুর খুবই সংকটে। আর এবছর তো, এবছর তো আর নতুন করে কিছু বলবো না, সবাই অনুভব করতে পারছে যে কি অবস্থা। যে প্রতিবারই বরাত নেই, এটা শিল্পের সাজের আর কি বরাত হয়। খুবই সংকটে সোলা শিল্পীরা, শুধু সোলা শিল্পী না, এই প্রতিমার সঙ্গে যে সমস্ত অনুসারী যে শিল্পীগুলো আছে সবাই সংকটে আছে। তা যদি ভবিষ্যতের কথা বলে তাহলে সোলা শিল্পীরা সত্যিই খুবই অসুবিধার মধ্যে আছে। এখন ওই যে বললাম সোলা, আর তাছাড়াও আর একটা সংকট হচ্ছে যে এই শিল্পটা পরবর্তীতে যে পরবর্তী প্রজন্ম আর গ্রহণ করছে না, সুতরাং আর থাকবে না। এটা একটা খুব বড় সমস্যারও জায়গা, এটা খুব যন্ত্রণারও জায়গা আমাদের, অন্তত এই সংস্কৃতির সঙ্গে যুক্ত যারা। আমার মনে হয় সত্যি এটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু বোধহয় আমাদের সক্রিয়তা দরকার। আমরা যেভাবেই হোক, যেভাবেই আবেদন নিবেদনের মাধ্যমেই হোক, আমরা একটুখানি চাইবো যে এই শোলা শিল্প বেঁচে থাকুক। কারণ শোলা শিল্পের সঙ্গে আমাদের একটা ঐতিহ্যের, আমাদের শিকড়ের সঙ্গে একটা যোগ রয়েছে। আমি একদম শেষে একটি প্রশ্ন নিয়ে নেব। কল্পনা সরকার বলছেন, আমরা বাঙালিরা সারা জীবনে শুধু একবারই বিয়েতে ও অন্নপ্রাশনে শুধু মুকুটই ব্যবহার করি। জীবনে আর কোনো অনুষ্ঠানে শোলা ব্যবহার করা যায় বলে আপনি, আর কোন অনুষ্ঠানে শোলা ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন, মানে বিয়ে আর অন্নপ্রাশন ছাড়া? এইগুলো তো আপনার কি বলবো, রিচুয়ালের মধ্যে পড়ে, এটা তো করতেই হয়। আর ব্যবহার বলতে সেটা আপনার উপর নির্ভর করে। আমি ঘর সাজানোর জিনিস আমি করতে পারি, বাড়িতে সোলার ফুল দিয়ে সাজালে সেটা আমি নিজেও করতে পারে, বা আমাদের শিল্পী যারা এই শিল্পীর সঙ্গে যারা জড়িয়ে আছে তাদেরকেও বলতে পারে। এছাড়া রিচুয়ালস মধ্যে আপনি দেখবেন লক্ষ্মী পুজো, যদি লক্ষ্মী পুজো বাড়িতে হয় লক্ষ্মী ঝাড় দিয়ে সাজান, বেশি করে কদম ফুল দিয়ে সাজান, তাহলে আমাদের কিছু প্রোডাক্ট বিক্রি হয়। আহ, নতুন করে কিছু বলা নেই, ব্যবহার প্রচুর আছে। আপনি যেভাবে খুশি সোলার ব্যবহার করতে পারেন, কারণ সোলা এমন একটা জিনিস যেটা পরিবেশ তো দূষণ করেই না, এবং অদ্ভুত একটা স্বাদ রয়েছে সোলার শিল্পের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দোলন চাপা দাশগুপ্ত। দোলন দিকে অনেক শ্রদ্ধা আমাদের সঙ্গে রয়েছেন বলে। অত্যন্ত ব্যস্ত একজন চিকিৎসক এই মুহূর্তে। তিনি একজন লাংস স্পেশালিস্ট, কাজে তার এই মুহূর্তে সাংঘাতিক রকমের ব্যস্ততা, তার মধ্যেও যে উনি দেখছেন আমাদের এই অনুষ্ঠান। আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট মানুষ শ্রীপর্ণা গুহ ঠাকুরতা, তিনি বলছেন যে শোলা শিল্পকে কি আধুনিক মোড়কে আনা যায় না? হ্যাঁ, আধুনিক মোড়কে তো আমরা এনেই ফেলেছি। এরপরে হ্যাঁ, ঠিক তাই। অত্যাধুনিক, এই অত্যাধুনিক যে জিনিসটা আমাদের কৃষ্ণনগরের যে আমাদের আমার অঞ্চলের যে সাজ, সেটা আধুনিকতার মোড়কেই তৈরি তৈরি করা। এইবার এক একজন শিল্পী এক এক রকম ভাবে ভাবে তার ডিজাইন কি হবে, তার ফর্ম কি হবে, সেটা কিন্তু সবসময় চলছে। আপনি দেখবেন যে আহ, কৃষ্ণনগরে যত আপনি সোলা সাজ দেখবে, তার প্রত্যেকটা শিল্পী তাদের নিজের মতো করে ভেবে এবং আধুনিক ভাবেই ভাবছে।
হ্যাঁ, মানে একটা নতুন মোড়কে এনে হ্যাঁ, ব্যবহার সবসময় করছেন। হ্যাঁ, সবসময়। আচ্ছা, তা আর একটা ভুলটা প্রশ্ন সোলাই একটু। সোলাই থাকে। সুবীর সরকারের প্রশ্নটা যদি একটু রিপিট করা যায়, এক্ষুনি যেটা স্ক্রিনে এসেছিল আর কি। হ্যাঁ, তিনি বলছেন যে এই সময়ে শোলা শিল্পকে বাঁচাতে হলে, না, এটা দেবাশিস ভট্টাচার্য বলছেন, দুঃখিত। দেবাশিস ভট্টাচার্য বলছেন যে এই সময়ে শোলা শিল্পকে বাঁচাতে হলে কি করা একান্তভাবে দরকার বলে আপনি মনে করেন? আপনাকে অশেষ ধন্যবাদ, একজন শিক্ষক হয়েও এভাবে আপনি শিল্পকে বাঁচাতে এগিয়ে আসছেন। মানে আপনি হ্যাঁ, শিল্প হয়ে, মানে শিল্পী মন থেকে এতটাই এবং মগ্ন শিল্পী, আমি নিজে গিয়ে দেখেছি। আমি তো তো চাইবোই, তার কারণ আমি বলছি না, আমি খুব ছোট্টবেলা থেকে এই কাজটাকে ভালোবেসেছি। আর এটা হারিয়ে যেতে বসেছে, খারাপ তো আমার লাগবেই। আর আবেদন বলতে এখন কাকে আবেদন করব? সরকার তো এই উদ্যোগ নেবে কিনা জানি না। আর যারা এই সোলার নিয়ে আগে আসতেন, তারা বললাম ওই যে সময়ের সঙ্গে সঙ্গে তারাও হারিয়ে যাচ্ছে, কিভাবে হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে, সেই সমস্ত খোঁজ যদি কেউ নিয়ে এটাকে বাঁচানোর চেষ্টা করে, আহ, তাহলে ভালো হয়। কিন্তু আমি একা চেষ্টা করলে তো হবে না, আরো সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের যারা শিল্পীরা এখানে কাজ করছে, যে কজন পরিবার এখানে এখনো জড়িত আছে, তারা তো আপ্রাণ চেষ্টা করছে, বিভিন্ন রকমের দৌড়ঝাঁপ করে। সোনা কিভাবে পাওয়া যায়, সোনা কিভাবে পাওয়া যায়, কোথাও মেদিনীপুর যাচ্ছে, কোথাও কলকাতা যাচ্ছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে তারা খুব কষ্ট করে, এবং প্রচুর দাম দিয়ে তাদের কিনতে হয়। কেনার ফলে যদি কাজ করার পর যদি দাম না পায়, তাহলে কতটা দুঃখের জায়গা। এইভাবে সোলা শিল্পটা খুব সংকটের মুখে, শেষ কথাই। আরেকটি বিষয় বোধহয় একটু ভাবা যেতেই পারে যে যেহেতু মানে শিল্পী হিসেবে আপনার কিছুটা দায় আছে, মানে এটাকে পরবর্তী প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখার, সেটা যদি স্কুল লেভেলে মানে ছাত্রদের মধ্যে যদি অন্তত এই বিষয়টা সম্পর্কে ভালোবাসা এনে দেওয়া যায়, এবং সেক্ষেত্রে দাদার একার পক্ষে সম্ভব নয়, মানে এক্ষেত্রে যদি বেশি বেশি করে বিভিন্ন স্কুল থেকে শিল্পী গৌতম বাগ বা এই ধরনের আর যারা রয়েছেন আরো তাদেরকে আছে। আহ্বান তাদেরকে আহ্বান জানানো হয় বা তাদেরকে দিয়ে কর্মশালার আয়োজন করানো হয়, ছাত্রদের মধ্যে অন্তত এটাকে মানে বুঝে দেওয়া যে এটা আমাদের শিকড় এবং এটাকেও আমাদের ভালোবাসতে হবে, এই শিল্পটাকে। তো সেটা তো আমাদের ভীষণভাবে দরকার, তো সেটাও আমরা বোধহয় পরিকল্পনা হিসেবে নিতেই পারি, অন্তত যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যে আমরা আমাদের স্কুলগুলোতে বোধহয় অন্তত বছরে একবার করে এই ধরনের কর্মশালার আয়োজন করতেই পারি। এতে বোধহয় আমাদের শিশুরাও অনেক বেশি আনন্দ পাবে, কারণ হাতে কলমের শিক্ষা ব্যাপারটা তো ভীষণভাবে কার্যকরী। তো সেক্ষেত্রে এই শিল্পীকে ডেকে বা অন্যান্যদেরকে ডেকে প্রয়োজন মতো যদি কর্মশালার আয়োজন করা যায়, তাহলে আমার মনে হয় বোধহয় এটা আরো বেশি বেঁচে থাকার জন্য একটা বড় কাজ হবে ভবিষ্যতের জন্য। আর আসলে শিল্পী গৌতম বাগ সম্পর্কে আমি আবারও একটু বলি যে তিনি অত্যন্ত কম কথার মানুষ, তিনি অত্যন্ত স্বল্পভাষী এবং মৃদুভাষী। আহ, তাকে দিয়ে কথা বলানোটা, আপনার স্ক্রিনটা ঘুরে গেছে দাদা। তাকে দিয়ে কথা বলানো একটা খুব বড় কাজ, যেটা আমাদের করতেই হলো। তো তাকে অশেষ ধন্যবাদ। তিনি আজ শিল্পী গৌতম বাগকে অশেষ ধন্যবাদ, তিনি আজ আমাদের মধ্যে অনেকটা সময় দিলেন। কল্পনা সরকার তিনি আবার লিখছেন, অনেক ধন্যবাদ সোলা শিল্প ও শিল্পীদের দুঃখ ও সৃষ্টিকে জানানোর জন্য। আহ, সোলা শিল্পকে আমরা চাই বেঁচে থাকুক, আমাদের সংস্কৃতির শিকড় সেটা রক্ষিত হোক, এবং শিল্পী গৌতম বাগকে উত্তরসূরি তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমরা আবারও তাকে পাবো। নমস্কার।